আসসালামু আলাইকুম। আমি মফিজুর আছি আপনাদের সাথে। বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আপনারা সকলে অলরেডি জানেনই। মোদী সরকার যদি অল্প অতীতে যাওয়া যাক, যখন মোদী সরকার নির্বাচনে ২০১৪ সালে ইলেকশনে তিনি জিতে যান, তখন থেকেই আজকের তারিখ পর্যন্ত ইন্ডিয়ায় যতগুলা মুসলমান বিরোধী কাম করছে, সম্পূর্ণ কাম আপনি যদি দেখেন অতীতে আর কোনো সরকার ব্যবস্থা এরকম কাম কিন্তু করা দেখা যায় না। কিন্তু বর্তমান 14 সাল থেকে নিয়ে হেরে আজকের তারিখ পর্যন্ত মানে নজিরবিহীন বিজেপি সরকার যে কাজগুলা করতেছে সেগুলো নজিরবিহীন, দেখার মতন, চোখে পড়ার মতন, আর বলতে গেলে খুবই একটা প্রশংসনীয়। আমি সেটাই বলছি, এজন্যই বলছি অতীতে আর কোনো সরকার এমন ধরনের কোনো কাজ করার বাস্তবায়ন তো দূরের কথা, তারা কখনো পরিকল্পনাও করে নাই। 14 সালে পাশ করার পর থেকে মোদি সর্বপ্রথম যে কামটা করছে সেটা হলো জম্মু কাশ্মীরের যে 370 ধারা ছিল সেটা কিন্তু তখন বাতিল করে দেয়। আর 370 ধারাটা জম্মু কাশ্মীরের যে মানুষ আছে তাদের জন্য এটা একটা স্পেশাল একটা তাদের জন্য শাসন ব্যবস্থা ছিল, তাদের জন্য আপনার যে কোনো ক্ষেত্রে বলেন সেটা তাদের জন্য আলাদা একটা সংবিধান ছিল। কিন্তু মোদী সরকার আসার পরে সেই অধিকারটা তারা কিন্তু খর্ব করে দেয়। আর সেখান থেকে তখন থেকেই আপনার জম্মু কাশ্মীরে বিভিন্ন ধরনের যেহেতু জম্মু কাশ্মীর একটা তারা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা রাজ্য। আর সেই রাজ্যটা কিন্তু বিশাল একটা বড় রাজ্য। যদিও পাকিস্তান, চীন আর ভারত সেই জায়গাটা নিয়ে একটা বিতর্ক আছে। আর সেই বিতর্কটা আমি বলব যে সেটা একটা সমাধান করা যাইত, কিন্তু ভারতবর্ষ যেহেতু আপনার সেই একটা ধারা যখন উঠাই দিছে, তখন থেকেই ভারতে আমাদের মুসলমান যারা আমরা আছি আমরা সকলেই কিন্তু এখন বর্তমান নিরাপত্তাহীন। যদিও ভারতের সরকারের বলে যে ভারতের মুসলমানরা তারা খুবই নিরাপদ, বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে। আমরা কখনোই হিন্দুস্থানে এখন নিরাপদ নয়। আর দ্বিতীয়ত তারপরে বিজেপি সরকার যে কাজটা করছে সেটা হলো আপনার এই যে হিজাব ছিল সেই হিজাব কিন্তু উঠাই দিছে। সেই হিজাব কিন্তু পরিধান করতে পারবো না এমনটাই তারা একটা আইন প্রণয়ন করছিল। তারপরে আরেকটা আইন করছে যে কোনো মেয়ে যদি কোনো একটা পরপুরুষের সাথে যদি কোনো ধরনের যদি অবৈধ সম্পর্কে যদি জড়িয়ে পড়ে সেটা কিন্তু ভারতীয় সংবিধান এলাও করতে পারে। এই যে একটা বিতর্কিত একটা যে আইন, আপনার শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর কেউ কখনো চাইবে না যে নিজের বোন বা নিজের স্ত্রী অন্য একটা পরপুরুষের সাথে কোনো ধরনের শারীরিক সম্পর্ক জড়াক বা অন্য কোনো একটা সম্পর্কে তারা লিপ্ত হয়ে থাকুক। কখনো এটা কিন্তু কেউ চায় না। কিন্তু ভারতই একমাত্র দেশ যারা এই যে মুসলমানদেরকে নিয়ে যে তারা একটা যে আইন যে তারা পাশ করছে, যে মেয়েরা যেকোনো কাজ তারা করতে পারে, নিজের স্বামী ব্যতীতও করতে পারে। তারপরে আরেকটা কাজ করছে সেটা হলো যে বিরোধী আন্দোলন। একটা নিয়ে তারা একটা আইন তৈরি করছিল। তারপরে তো সেটাতে কিছুদিন পরে সেটা আর করতে পারে নাই। তারপরে আরেকটা আইন করছে এই যে এনআরসি। এনআরসি নিয়ে কিন্তু ভারতের খুবই একটা মানে বিতর্কিত সমস্যা ছিল। যদিও ভারতে যদি 100-এ যদি 100 নিখুঁতভাবে যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব যদি না করে যদি ভারতের যদি এই এনআরসিটা যদি নিরপেক্ষভাবে যদি করে, একটা 100% একটা বিশ্বাস যে 100-এই 100 আপনার যে সমস্যাটা আছে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। তারা যে বাংলাদেশি শব্দটা বলে, সেই বাংলাদেশি মানুষ কিন্তু তারা খুব বেশি একটা বার করতে পারবে না। আর বাংলাদেশি মানুষ তারা কিন্তু এই ইন্ডিয়ায় তারা খুব বেশি একটা নেই। আর যাও আছে তারা কিন্তু সম্পূর্ণ ভিসা নিয়েই তারা ইন্ডিয়াতে কিন্তু আসে। এটা একটা চাপ দিয়ে মুসলমানদেরকে একটা হারাহাস্তি করার অপচেষ্টা। দ্বিতীয়ত যে
কারণটা হলো সেটা হলো আপনার এই যে ডি-ভোটার নিয়ে যে একটা উচ্ছেদ যেটা আরম্ভ করছিল, ডি-ভোটার শব্দ একটা মানে ডাউটফুল। ডি-ভোটার মানে এটা না যে একটা মানুষকে সন্দেহ হলো আর তাকে নিয়ে হারে ডিটেনশন ক্যাম্পে রেখে দিল। এই যে ভারতবর্ষের যে কোনো রাজ্যেই দেখেন, বিশেষ করে আপনার সাউথ ইস্ট ইন্ডিয়া, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এই ক্ষেত্রে দেখেন আপনার কলকাতা, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিহার, গুজরাট, বিশেষ করে এইগুলা রাজ্যতেই আপনি এগুলা দেখতে পাবেন। আর এটার কারণ হলো যখনই কোনো সরকার যখনই তারা নির্বাচনে জিততে চায়, তখনই কিন্তু তারা এরকম ধরনের কোনো না কোনো একটা মুসলমানদেরকে তারা ব্যবহার করে কোনো না কোনো একটা ক্ষেত্রে তারা কিন্তু নির্বাচনে জিতে যায়। আসামের যিনি মুখ্যমন্ত্রী আছে ইনি তো আপনার তো ডাইরেক্ট তো তারা বলেই যে আসামের যতগুলো মুসলমান আছে তারা সম্পূর্ণই বাংলাদেশি। মিয়াবিলা তো মানে কি যে গালাগালি দিতেছে এর তো কোনো পাত্তাই নেই। তারপরে যোগী দেখেন, সেইখানে জিলা মুসলমান আছে তারা তাদেরকে যোগীর এমন একটা তিনি মানুষ, তাদের যেই ভোটার সেই ভোটারকে এমন একটা শিখাইছে, তারা প্রত্যেকেই জানে সেইখানে যারা মুসলমান আছে তারা প্রত্যেকেই পাকিস্তানি, আর তারা সবসময় তারা পাকিস্তানের দিকে তাদের সমর্থন থাকে। কিন্তু এই যে প্রত্যেকটা যে তারা যে অপচেষ্টা চালায় এটা কিন্তু একটা পরিকল্পিতভাবে অপচেষ্টা চালাইতেছে। এটা কিন্তু মানে তারা কখনো প্রমাণ করতে পারে নাই বা তারা কিন্তু এটা কারো দেখাইতেও পারে না যে এই মুসলমানটা পাকিস্তানের বা এই মুসলমানটা বাংলাদেশি। কিন্তু যা করছে সম্পূর্ণ একটা হারাহাস্তি করার জন্য একটা অপচেষ্টা এটা। তাদের যে ভোট সেই ভোটটা যাতে নিজেদের পকেটে থাকে সেটার জন্য এরকম কাজ করছে। তারপরে বর্তমান দেখেন এই যে একটা তারপরও আরেকটা আমি ভুলে গেছি সেটা হলো বাবরি মসজিদ। প্রায় ৫ থেকে ৭০০ বছর আগে সেইখানে কিন্তু মসজিদ করছিল বাবর। আর আপনারা সকলেই জানেন মোগল আমলে তারা কিন্তু প্রায় ১০০ থেকে ৭০০ বছর ভারতের রাজত্ব করে গেছে। আর ৬০০-৭০০ বছর একটা জায়গায় যদি কোনো মানুষ যদি থাকে আর সেইখানে অনেক কিছু হওয়াটাই স্বাভাবিক। কিন্তু মসজিদ, তারপরে মন্দির, এগুলো তো হওয়াটা তো কিন্তু খুবই একটা স্বাভাবিক। কিন্তু এটা নাই যে তারা কিন্তু ইতিহাসে কোনো এখন পর্যন্ত দেখাতে পারে নাই যে রাম মন্দিরটা ভেঙে সেইখানে আমগর এই যে বাবর মসজিদটা করা হয়েছিল। এটা কিন্তু তারা দেখাবার পারে না। তারপরে আরেকটা বর্তমান আ যে একটা চালাইতেছে অবৈধ উচ্ছেদ অভিযান। মানে সরকারি মাটি যেগুলা, সেই সরকারি মাটিগুলা যেগুলা মানুষ আছে তাদেরকে অবৈধভাবে যে উচ্ছেদ অভিযান, সেটা কিন্তু এক প্রকারের মুসলমানদের প্রতি একটা আ অন্যায় অবিচার। আর কারণ যদি কোনো মানুষ যদি কোনো সরকারি ভূমির যদি আ বাসা বানাইছে বা থাকতেছে, সেইখানে সেই মানুষগুলাক আগে অন্য একটা জায়গায় তাদেরকে কর্মসংস্থাপন দেওয়ার ব্যবস্থা করার পর সেইগুলা মানুষকে সেখান থেকে উচ্ছেদ চালানো যায়। সেটা কিন্তু মানে একটা সাংবিধানিক এটা ধারা। কিন্তু আসাম সরকারে বা অন্যান্য যেখানে আছে সেখানে যদি আপনি দেখেন এই যে একটা সিস্টেম, আর এই সিস্টেমটা আপনার রাত্রে যদি সেইখানে যদি নোটিশ পাঠানো হয় যে এইখানে বাড়িঘরগুলো ভাঙা হবে, আপনারা এখান থেকে চলে যান। পরের দিন সকালে কিন্তু সেখানে বুলডোজার। এটা কিন্তু সংবিধানের সম্পূর্ণ নিষেধ। কোনো মানুষ যদি কোনো সরকারি ভূমি যদি আছে সেইখানকার মানুষগুলাকে আগে কর্মসংস্থাপন দেওয়া হবে অন্য জায়গায় থাকার জন্য। তারপরে সেখানকার মাটি বুলডোজার চালায়া হোক বা যেমনি করে হোক সেটা কিন্তু ভাঙা যায়। কিন্তু যদি আপনি যদি এটা যদি দেখেন বর্তমান এটা কিন্তু নাই। জোর-জবরদস্তি তারা একটা করছে। আর বর্তমান যে একটা চলতেছে ওয়াকফ, যেটা একটা আইন পাস করছে, সেই ওয়াকফ আইনটা একটা মুসলমানদের উপরে একটা একটা অন্যায়মূলক এই আইনটা পাস করছে। আর এই আইনটা পাস করার ১ নম্বর কারণ হলো মুসলমানদের যে আ মসজিদ, মুসলমানদের যে কবরস্থান, মুসলমানদের যেগুলা সম্পত্তি, সেই সম্পত্তিগুলা কিন্তু সরকারে তারা নিজেরা পরিচালনা করবে বলে এমনটাই আইন বানাইছে। এটা কিন্তু খুবই একটা অন্যায়মূলক, এটা একটা।
আর এটা কখনো মেনে নেওয়া যায় না। এর একটা কারণ হলো যেহেতু মসজিদের, মাদ্রাসার যেগুলা মাটি, সেই মাটিগুলা কিন্তু সাধারণ মানুষের গরিব শ্রেণীর মানুষই কিন্তু দান করে থাকে। আর সেই মাটিগুলা একমাত্র মুসলমানদের যে ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে, সেই ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠানের দ্বারাই পরিচালিত হয়। এই যে সরকার যে এই আইনটা যে করছে, সম্পূর্ণ একটা জাতিক, একটা ধর্মক লক্ষ্য করে, কেন্দ্র করে সেই আইনটা কিন্তু পাস করছে। আর এটা এগুলা করার এক নম্বর কারণই হলো যে ভারতবর্ষ যেহেতু মুসলমান আছে, সেই মুসলমানদেরকে আ নিমিষেই ধ্বংস করার জন্যে, নিমিষেই ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্যে একটা পরিকল্পিতভাবে এমনটাই করতেছে এই বিজেপি সরকার। আপনি কিছুদিন পরেই দেখবেন যে তারা আঙ্গার নবীকে নিয়ে তারা বিভিন্ন ধরনের কটূক্তি করছে। তারা আমাদের ধর্মকে নিয়ে কটূক্তি করছে। তারা আমাদের জাতিকে নিয়ে কটূক্তি করছে। তারা আমাদের যদি কোনো আ একটা বিষয়, উল্লেখের বিষয় না কিন্তু, সেই বিষয়টা যদি মিডিয়ায় যদি চলে যায়, সেই বিষয়টা এমন একটা আ বিষয় হয়ে দাঁড়ায়, মানে ভয়ংকর, মানে বলার মতন নাই। সেই মিডিয়াগুলাও আপনার মিডিয়া কিন্তু আপনার একটা নিরপেক্ষ হিসাবে সেগুলা কাজ করা দরকার। কিন্তু মিডিয়াগুলাও কিন্তু কোনো ধরনের নিরপেক্ষ ভূমিকা পালন করা দেখা যায় না। তারা কিন্তু একটা মুসলমানকে টার্গেট করেই তারা কিন্তু নিউজ পরিবেশন করে। তো এই যে একটা সিচুয়েশন, এর কিছুগুলা আরও আছে। আপনি যদি দেখেন আমাদের মুসলমানদেরকে যদি কোনো আপনার আ গণতান্ত্রিকভাবে যদি কোনো আন্দোলন করা যদি দেখা যায়, মিছিল করা যদি দেখা যায়, সেখানে বিভিন্ন ধরনের লাঠি চার্জ করা হয়। সেই আন্দোলনে কিন্তু তারা সফল হতে দেয় না। আর এমনকি আপনার যে সেইখানে তাদের যে পুলিশ, সেই পুলিশ বাহিনী সেইখানে সামনে দাঁড়িয়ে থাকে। আর সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু এই সাধারণ আমগণ মুসলমান যারা, তাদেরকে কিন্তু তারা পিটায়। আর পুলিশ কিন্তু তাদেরকে তাদের যারা পিটায় তারা কিন্তু হিন্দু থাকে। আর তাদেরকে তারা পাহারা দেয়, যাতে মুসলমান জানে, যাতে সেই মানুষটাকে যেন মারতে না পারে। কিন্তু তিনি কিন্তু আবার মুসলমানদেরকে মারার জন্য সাহায্য করছে। তো এই ছিল আমগর হিন্দুর আর মুসলমানের যে একটা পরিবেশ, সেই পরিবেশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমি আশা করব যে খুব দ্রুতই আসাম সরকার বা ভারত সরকার যে আছে, তারা বিষয়টা নিরপেক্ষভাবে সমাধান করা উচিত। আর আমি আ এই ভিডিওর জরিয়তে আমি প্রতিবাদ জানাবো যে আপনারা যেটা করছেন সম্পূর্ণ সেটা একটা ভুল। আমাদের মুসলমান মানুষ, আমাদের যে সার সম্পত্তি আমাদেরকে রাখতে দেন। আমরা কখনো আপনাদের সরকারি ভূমি দখল করতে চাই না। আর আপনাদের ভূমি দখল করে নিয়েও আমরা কোনো কিছু করতে চাই না। আর আপনারা কোনো কিছু আমাদের উপর অন্যায়ভাবে কোনো কিছু আমাদের কাছ থেকে কেড়ে নিয়েন না। আর আমরাও কোনো কিছু আপনাদের কাছে করতেও চাই না। কারণ এটা ভারতবর্ষ। এখানে সকলেরই বাস করার সমান অধিকার আছে। তো এই ছিল ভিডিও। আগন্তুক আবার যদি তেমন কোনো ভিডিও পাই, খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব।